আচ্ছা, তোদের আমি বায়োলজি নিয়ে আরেকটা কথা বলি। আমার সামনে এখন বায়োলজি সিলেবাসটা আছে। তোদের 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে বায়োলজির তোদের তো কোনো পত্র নাই। যেভাবে তোদের সিলেবাসটা দেওয়া আছে, তোদের বই খোলার কিভাবে খুলবি, তোদের বইয়ের সিলেবাসটাও দেখার দরকার নাই। তোরা বইটা খুলবি, তোরা এখানে টপিক ওয়াইজ ভাগ করে নিবি। এখানে টপিক দেওয়া আছে, দেখবি অনেক সুন্দর করে। মনে কর প্রথম অধ্যায় জীবন পাঠ। জীবন পাঠের মধ্যে কী কী আছে? জীববিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এরপর জীবকোষ ও টিস্যু, এটা নিয়ে যদি আলোচনা করি, উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবে। উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণু কী কী, এটা তুই বই থেকে কিংবা তোর অন্য কোনো রিসোর্স থেকে তুই জেনে নিতে পারবি। তোর বইটা যে খোলা খুব প্রয়োজন এটা না, তোদের এত সুন্দর করে সিলেবাসটা দিয়ে দিছে। উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা করতে পারবি, যেটা ডিফারেন্স, উদ্ভিদ কোষের কী কী পার্থক্য, প্রাণী কোষের কী কী পার্থক্য। উদ্ভিদ কোষের কোষগহ্বর বড় হয়, প্রাণী কোষের কোষগহ্বর থাকে না অথবা ছোট হয়। এই টাইপের যে মেইন ডিফারেন্সগুলো আছে, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না, মানে প্লাস্টিড যেটা। তো এরকম মেইন ডিফারেন্সগুলো তুই যখন আলোচনা করতে পারবি, এটা তুই বই থেকে পড়তে হবে নট নেসেসারি, তুই চাইলে ইউটিউব থেকে শিখতে পারিস। কিন্তু তোর এই টপিকগুলো অবশ্যই জানতে হবে, প্রধান অঙ্গাণু সব। এরপর পার্থক্য, স্নায়ু পেশি যেগুলো আছে, স্নায়ু আমাদের এটা ইন্টারমিডিয়েটের টোটালি আলাদা একটা চ্যাপ্টার আছে। জীবদেহে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবি এই। আর তোদের প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যু, এর উপর সম্ভবত প্র্যাকটিক্যাল থাকতে পারে এইটা। আর এই যে লাস্টের দিকে আর কি প্র্যাকটিক্যাল আছে, অনেক কিছুই আছে এইদিকে দেখতে পারবি তুই। টিস্যু অঙ্গতন্ত্র, টিস্যুতন্ত্র, এই সবগুলো সম্পর্কে আলোচনা করছে। তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনে তুই দেখতে পারবি কোষ বিভাজনের মধ্যে কী কী আছে। কোষ বিভাজিত হয় মাইটোসিস, অ্যামাইটোসিস, এগুলো তো বোধ হয় 9-10 পড়ছস, তোদের বিজ্ঞানে ছিল। আর এখন যেহেতু 10 আলাদা করে দিছে, তোদের সাধারণ একটা ধারণা আছে আমার, যেটা মনে হয় মাইটোসিস, যেটা আমাদের সাধারণ দেহকোষের বিভাজনের জন্য হচ্ছে মাইটোসিস, জননকোষের জন্য মিয়োসিস। জীবনী শক্তি, যেটা জীবনী শক্তিতে সালোক সংশ্লেষণ আছে। তোদের সাথে একটা ছেলে আছে, ও কোশ্চেন করছিল সালোক সংশ্লেষণ নিয়ে, যে ওর নাকি সালোক সংশ্লেষণে অনেক প্রবলেম আছে। দেখি আমি যদি সময় পাই তাহলে তোদের সালোক সংশ্লেষণের উপর এটিপি, এডিপি, এনএডিপি কী কী তোর শ্বসনে উৎপন্ন হয়, কী কী সালোক সংশ্লেষণে উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের 2টা ফেজ আছে, যেটা কেলভিন চক্র আর একটা ক্রেবস চক্র, C3 এবং C4। 2টা স্থায়ী পদার্থ উৎপন্ন হওয়ার কারণে হচ্ছে তোর C3 আর C4 দুইটাকে আলাদা করা হয়েছে। ইন্টারমিডিয়েটে অনেক ডিটেলস জানতে পারবি। এখন খুব ডিটেলস জানা পাকনামি করার খুব একটা প্রয়োজন নেই। ইন্টারমিডিয়েটে এসে দেখবি যে তুই যে খুব জেনে গেছিস সেরকম না। আর তুইও যা জানিস অন্যরা যে জানে না, ওই দিন শেষে 2 মাস পর ও যা জানবে তুইও তাই জানবি। তো খুব বেশি পাকনামি করার আসলে দরকার নাই, কারণ শুধু ইন্টারমিডিয়েট পড়েই বুয়েটে টপ করতে দেখছি আমি অনেকরে, তো বা মেডিকেলে টপ করতে দেখছি। এই জন্যে অনেক পাকনামি শেখার খুব একটা প্রয়োজন নাই, এই আর কি।